আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের সম্পর্কে ফাটল ধরাবে, আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। বাংলাদেশের উপর ছড়ি ঘোরানোর সুযোগ নেই, হুঁশিয়ারি বিশ্লেষকদের। পতিত স্বৈরাচার ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে ফেরার অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। 10 দিনের সফরে লন্ডনে বিএনপি মহাসচিব। জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন ধর্ম উপদেষ্টা। সংস্কারের পথে বাধা আসছে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত বাঁধাচ্ছে তাদের নিষিদ্ধ চান সার্জিস আলম। গণঅভ্যুত্থানের শহীদ আরও 55 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে যে ভূমিকা নিয়েছে এতে দুদেশের সম্পর্ক উন্নয়নে বাধাগ্রস্ত বা ফাটল ধরাবে বলে আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। ঢাকায় বাংলাদেশ ভারত সম্পর্কের প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ বিষয়ক সেমিনারে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমের নেতিবাচক প্রচারণা ঢাকা দিল্লি সম্পর্কের জন্য শুভ ফল বয়ে আনবে না। এ সময় বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের উপর ভারতের ছুরি ঘোরানোর কোনো সুযোগ নেই। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ নিয়ে এই সেমিনারের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি। শিক্ষার্থী, শিক্ষক, সাবেক কূটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্য, বিবৃতির তীব্র নিন্দা জানায় শিক্ষার্থীরা। আমাদের দেশে যে সাধারণ হিন্দুরা আছে তাদেরকে তারা বাংলাদেশি মনে করে না, তারা ভাবে বাংলাদেশে অবস্থিত সমস্ত হিন্দু তারা ভারতের অংশ। সেমিনারে বিশ্লেষকরা বলেন, দুই দেশের সম্পর্কে সম্মান ও ন্যায্যতা প্রত্যাশা থাকলেও তা উপেক্ষিত। ভারত আমাদের সঙ্গে যে আচরণ করছে, 3000 কিলোমিটারের চেয়ে বেশি কাঁটাতারের বেড়া, সারা বাংলাদেশ ঘিরে তারা সীমান্ত, সড়ক, রাস্তা তৈরি করেছে। 10 কিলোমিটার দূরে দূরে তারা দুর্গ করেছে। ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে যে আচরণ করছে, সেখানের মধ্যে এরকম দেয়াল। আমাদের ক্রেডিবল ডিটারেন্স থাকার কথা, এই কথাটা আমি বলার চেষ্টা করি অনেকে, কিন্তু এটা শুনতে চায় না। মনে করে ক্রেডিবল ডিটারেন্স মানেই মনে হয় আমি যুদ্ধ করতে চাচ্ছি। ইসকনের সাবেক নেতা গ্রেপ্তার ইস্যুতে ভারত সরব থাকলেও ওই ঘটনায় মসজিদ ভাঙা এবং মুসলিম আইনজীবী হত্যার বিষয়ে দেশটির নীরব ভূমিকার সমালোচনা করেন বক্তারা। মসজিদ ভেঙে দিয়েছে, বাংলাদেশের মানুষ প্রতিক্রিয়া জানায়নি, প্রতিবাদ জানিয়েছে শান্তিপূর্ণভাবে। ঘটনাটা যদি ইন্ডিয়া ঘটতো, রক্তের বন্যা বয়ে যেত। চিন্ময় দাস বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের আইন ভঙ্গ করলে যে ধর্মাবলম্বী হোক না কেন, অন্যান্য সকল নাগরিকদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই কাজটি সরকার করেছে। সুতরাং এখানে দাস অথবা শেখ হিসেবে বিবেচনা করার কোনো কারণ নেই। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওরকম রিয়াকশন আমরা চাই না, কিন্তু ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। বাংলাদেশ কারো জন্য নিরাপত্তা হুমকি নয় উল্লেখ করে তিনি আরো বলেন, এ নিয়ে প্রতিবেশী কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচার ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে ফেরার অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সব ষড়যন্ত্র ব্যর্থ করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলটির নেতারা। এ সময় তারা বলেন, যারা অরাজকতা তৈরি করছে তাদের কঠোর হাতে দমন করা হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ সিনিয়র নেতারা। তাদের অভিযোগ, দেশে অস্থিরতা তৈরির মূল হোতা পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ও তার দোসররা। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তাদের পরাস্ত করতে হবে। এ সময় খন্দকার মোশাররফ বলেন, সব বৈষম্য এ সরকার দূর করতে পারবে না, মূল সংস্কার করবে নির্বাচিত সরকার। সব ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হলে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকেই অগ্রাধিকার দিতে হবে। এই সরকার হলো সাময়িক সরকার,
এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে যে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার পুনর্জীবিত হতে, কিন্তু এদেশের জনগণ তো আর এটা হতে দিবে না। এটা রায় দিয়ে দিয়েছে 5ই আগস্ট। অন্যদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে আওয়ামী দোসরদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, পরাজিত শক্তির চক্রান্ত ঠেকাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। কারো চোখের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার সরকার, তাই জনগণের প্রত্যাশা পূরণে তাদের কাজ করতে হবে বলেও জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। 10 দিনের সফরে লন্ডন পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ট্রিক লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক এম এ কয়সর। বিএনপি মহাসচিব চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সহ দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ দলের সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য লন্ডন গিয়েছেন তিনি। 11 ডিসেম্বর মির্জা ফখরুলের ঢাকায় ফেরার কথা রয়েছে। আগামী নির্বাচনে বিএনপি এককভাবে জয়লাভ করলেও সব দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনডিএম এর প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার নিয়ে সেমিনারে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিনিয়ত বাধার মুখে পড়ছে। মহাখালী ব্রাক সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় তারা এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ, পোস্টাল ভোটিং সহ নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশ কিছু মতামত তুলে ধরেন আলোচকরা। প্রচলিত সংবিধান অনুসারে জাতীয় নির্বাচন চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তারা বলেন, নির্বাচন কমিশন সহ প্রয়োজনীয় 2-1টি বিষয়ে সংস্কার এনে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয়া এখন সময়ের দাবি। শনিবার গণফোরামের জাতীয় সম্মেলনে বিভিন্ন দলের নেতারা এসব কথা বলেন। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন শেষে ভোটের জন্য প্রয়োজনীয় সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাউফল ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, হজের খরচ আরও কমানোর চেষ্টা করছে সরকার। রিপোর্ট আদ্দিন সজীবের। জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয় প্রশ্ন ওঠে, কতদিনে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে সরকার। তবে ভোটের পথে যে এগোচ্ছে দেশ তা স্পষ্ট হয় 3 মাসে সার্চ কমিটি আর 3.5 মাসে নির্বাচন কমিশন গঠনের পরই। প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ধর্ম উপদেষ্টা জানালেন, আগামীতে যারা দেশ পরিচালনা করবেন তাদের পথ সুগম করতে যত দ্রুত সম্ভব নির্বাচন দিবে সরকার। পলিটিক্যাল কালচার আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা এটাকে ফিরিয়ে আনতে চাই। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন, যারা ম্যান্ডেট পাবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমরা ক্ষমতা ধরে রাখতে আসি নাই, আমরা আগামী দিনে যারা আসবেন রাষ্ট্র চালাবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি। ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হতে হয়, না হলে নির্বাচন দেওয়া যাবে না। এগুলো করে as early as possible। বাউফল ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রামে শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে 1 কোটি টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, হত্যাকারীদের ছাড় দেয়া হবে না।
অপরাধী যারা তাদের ছাড় দেওয়া হবে না। একটা চক্র চেয়েছিল একটা সহিংসতা দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য, কিন্তু আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। হজের জন্য যতটা সম্ভব খরচ কমানো হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, হজযাত্রা আরো সহজ করতে চেষ্টায় আছে সরকার। কোন এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনা যারা হজে যাবেন তারা যদি কষ্ট পান, অব্যবস্থার শিকার হন, আমাদেরকে জানালে আমরা আইনানুগ বিধিমতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ময়মনসিংহে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, নতুন বাংলাদেশে এখনও চক্রান্ত থেমে নেই। ছাত্র জনতার আন্দোলন কোনোভাবে ব্যর্থ হলে গণহত্যাকারী শেখ হাসিনা কারো অস্তিত্ব রাখবে না বলেও আশঙ্কা তার। ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয়, সেটা ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, যে কোনো ধর্মের হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। এবং আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠনগুলো রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। সাংবাদিক মুন্নি সাহাকে মধ্যরাতে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাত 9টার দিকে রাজধানীর কাউরান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এই সাংবাদিক। পরে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ডিবি সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া সহ সার্বিক দিক বিবেচনায় 497 ধারায় পরিবারের জিম্মায় মুন্নি সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এই জন্য 4 মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ারও শর্ত জুড়ে দেওয়া হয়েছে। রাজধানীর বাড্ডায় সুবাস্তু নজর ভ্যালি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটির 3য় তলায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে বলে জানায় সংস্থাটি। তবে এতে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে তারা। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের প্রায় 1 ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 3 তলায় আগুনের প্রথম সূত্রপাত ছিল। আমাদের টেস্ট করতে অনেক সময় লেগেছে। আমরা ব্রিদিং অ্যাপারেটাস পরে প্রায় আধা ঘন্টা জীবন মন সংগ্রাম করে আমরা আগুনকে টেস্ট করতে পেরেছি। 4টে দোকানে আগুন ছিল, আগুনটা সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে। আমরা যতটুকু প্রাথমিকভাবে ধারণা করতেছি ইলেকট্রিক ডাক থেকে আগুনের সূত্রপাত। বেসরকারি মেডিকেল শিক্ষায় অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতি বাতিল সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, উত্তীর্ণ হওয়ার পরও ভর্তি প্রক্রিয়ার জটিলতার কারণে পছন্দের মেডিকেল কলেজে পড়তে পারছেন না তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। এককালীন টাকা দিয়েও পছন্দ মতো মেডিকেল কলেজে ভর্তি হতে না পারায় হতাশ শিক্ষার্থীরা। তাছাড়া অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এবছর 3 ধাপে ভর্তি করায় 4 থেকে 5 মাস পিছিয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। ফলে পাঠ্যক্রমের সাথে তাল মিলিয়ে পড়তে হিমশিম দশা অনেকেরই। এরপর পছন্দের বেসরকারি মেডিকেলে ভর্তি হতে না পারার আক্ষেপ তো আছেই। এই বিড়ম্বনা থেকে মুক্তির জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই অটোমেশন সিস্টেমটা খুবই দীর্ঘায়িত একটা প্রক্রিয়া। তো দীর্ঘায়িত হওয়ার কারণে যে এই অটোমেশন সিস্টেম মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরেও সেটা চলতে থাকে। যেমন কয়েকদিন আগে সে 3rd মাইগ্রেশনের একটা ফর্ম দেওয়া হয়েছে। আমাদের যে ঐচ্ছিক মাইগ্রেশনটা হয় এটা হচ্ছে অনলাইন হয় না, এটা হচ্ছে হয় ম্যানুয়ালি হওয়ার কারণে কি হয়, প্রাইভেট মেডিকেলগুলো কখনোই চায় না যে হচ্ছে সিটটা খালি হোক। তো এর ফলে হয় ভালো ভালো মেডিকেলগুলোতে না আমরা পড়ার সুযোগ পাচ্ছি না। যে আমাদের 1 লাখ টাকা দিয়ে নিশ্চয়ন করতে হয় প্রথমে এটা কলেজে। তো অনেক ক্ষেত্রে ওই টাকাটা আমাদের ব্যাক করতে চায় না। ওই যেই কলেজগুলোতে আমরা প্রথমে নিশ্চয়ন করি ওই কলেজগুলো থেকে আমাদের টাকাটা ব্যাক করে না। আবার এই ফর্ম ফিল আপে অনেক প্রবলেম করে। আমাদের অটোমেশনের যে ফর্মটা দেওয়া হয়, ঐচ্ছিক ফর্মটা, ঐচ্ছিক অটোমেশনের, সেটা আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, মেডিকেল কলেজ থেকে। এখন অনেক শিক্ষার্থী যখন এই ফর্মটা তুলতে চায় তারা হয়তো বিভিন্ন মেডিকেল থেকে সেটা তুলতে পারে না, অথবা সেটা কেন্দ্রীয়ভাবে পৌঁছাতে পারে না যেখানে তারা পৌঁছাতে চায়। কিন্তু যদি এই ফর্মটা কোনোভাবে কেন্দ্রীয়ভাবে দেওয়া হতো তাহলে অনেক শিক্ষার্থী ভোগান্তি থেকে মুক্তি পেত। অটো মাইগ্রেশনের কারণে একটা কলেজে আসছে নিজের
বাসার কাছে, কিন্তু দেখা যায় যে আবার দূরে কোথাও চলে আসছে, ধরেন ঢাকায় চলে আসছে বা কারোর ময়মনসিংহ চলে আসছে, তো এটা একটা সমস্যা। মেডিকেল শিক্ষাখাত ধ্বংসে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র বন্ধের দাবিও জানান শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজ 2-0 জিতে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টসে জিতে শুরুতে ব্যাট করে 6 উইকেটে 193 রান তুলে আয়ারল্যান্ড জবাবে 5 উইকেটে 197 রান তুলে 37 বল হাতে রেখে জয় নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। পরাগ আরমানের রিপোর্ট। টানা 2 জয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ধারাবাহিক ভালো পারফরমেন্সে জয় পাওয়ায় টাইগ্রেসদের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকটা। তাতে মঙ্গলবার আইরিশদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চিরচেনা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 194 রানের টার্গেটে নেমে দলের 15 রানেই সাজ করে মুর্শিদা। শুরুর ধাক্কা সামলে ফারজানা হক ও শারমিন সুপ্তা 85 রানের জুটি গড়ে জয়ের পথটা অনেকটা সহজ করে দেন। দলের 100 রানে সাজ করে ফেরার আগে ফারজানা 89 বলে করেন 50 রান। এরপর শারমিন সুপ্তা ও সুবহানা মুস্তারি দ্রুত আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের নারীরা। কিন্তু আগ্রাসী ব্যাটিংয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি 39 বলে 40 রান করে টাইগ্রেসদের জয়টা হাতের নাগালে আনেন। আর শেষ কাজটুকু করেন স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের 35 রানে গ্যাবি লুইস ও সারা ফোফসের উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। তৃতীয় উইকেটে এমি হান্টার এবং অরলা পেন্ডারগাস্টের 91 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। সাজ করে ফেরার আগে 68 রান করেন এমি হান্টার। শেষ পর্যন্ত 6 উইকেট হারানো সফরকারীদের 193 রানে থামিয়ে দেন বাংলাদেশের বোলাররা। তাতে টানা দ্বিতীয় জয় পেতে কোনো সমস্যাই হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। দক্ষিণ আফ্রিকাকে 10 উইকেটে হারিয়ে ব্লাইন্ড ক্রিকেট টি20 বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মুলতানে প্রথম ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 149 রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ 38 রান করেন লেসেডি লেসুফি। জবাবে মোহাম্মদ সালমান ও আরিফ হোসেনের 50-তে 43 বল হাতে রেখে বিনা উইকেটে 150 রান তুলে জয় পায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। ম্যাচ সেরা সালমান 44 বলে 43 এবং আরিফ 39 বলে 55 রান করেন। বাংলাদেশ সময় বেলা 3টায় ফাইনালের টিকিট পেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের সম্পর্কে ফাটল ধরাবে আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। বাংলাদেশের উপর ছড়ি ঘোরানোর সুযোগ নেই, হুঁশিয়ারি বিশ্লেষকদের। পতিত স্বৈরাচার ভারতে বসে বিশৃঙ্খলা করে দেশে ফেরার অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ বিএনপি নেতাদের। 10 দিনের সফরে লন্ডনে বিএনপি মহাসচিব। জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন ধর্ম উপদেষ্টা। সংস্কারের পথে বাধা আসছে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত বাঁধাচ্ছে তাদের নিষিদ্ধ চান সার্জিস আলম। গণ অভ্যুত্থানের শহীদ আরও 55 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।